ধন্যবাদ বন্ধু, আমি আপনার উপকার কখনো ভুলব না। আপনি খুব দয়াবান। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করব যেন আপনি সকল বিপদ থেকে মুক্ত হতে পারেন। ধীরাজ আবার ওই বানরটাকে দেখে। এখন তার কাঁধে 4 অভিশপ্ত জীবের মুক্তি পাওয়ানোর ভার ছিল। কালো পাহাড়ের দিকেই সে এগোতে থাকে, যেখানে হয়তো এই সমস্ত সমস্যার সমাধান থাকবে। কালো পাহাড়ের ভয়ানক উচ্চতাকে পার করে সে তার গন্তব্যে পৌঁছে যায়। ওর সামনে একটা বিশাল গুহার দরজা ছিল, যেখান থেকে রহস্যময়ভাবে একটা আভা বেরোচ্ছিল। এটাই সেই পবিত্র স্থান হবে যেখানে মহান তপস্বী বাবা বাস করেন। মায়ের জীবন আর অভিশপ্ত জীবনগুলোর মুক্তি, হ্যাঁ, সবই এনার কৃপার ওপর দাঁড়িয়ে আছে। ধীরাজ গুহার ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথে তার পা থমকে যায়। সামনে একটা অলৌকিক দৃশ্য ছিল। এক তেজস্বী আভায় ঢাকা এক জটাধারী বাবা ধ্যানে মগ্ন ছিলেন। ওহে সাধু বাবা, ওহে সাধু বাবা, আমি আপনার কাছে অনেক রকম সমস্যা নিয়ে এসেছি। কৃপা করুন, অনুগ্রহ করে আমার সাহায্য করুন সাধু বাবা, অনুগ্রহ করে আমার সাহায্য করুন। ধীরাজের আওয়াজ শুনে সেই বাবা ধীরে ধীরে তার চোখ খোলে। তার চেহারায় এক রহস্যময় হাসি ছিল, আর সে বলতে লাগল, হ্যাঁ বাবা, আমি জানতাম আজ তুমি আসবে আমার কাছে। বাবা, আমাকে রাজকুমারীর হত্যাকারী মনে করা হচ্ছে। আমি কোনো অপরাধ করিনি। তারপরেও কাল সকালে আমাকে আর আমার সাথে আমার মাকেও মাঝ রাস্তায় সবার সামনে মৃত্যুদণ্ড দেয়া হবে। আমার পুরো পরিবারই ধ্বংস হয়ে যাবে বাবা, আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে। শান্ত হও বৎস, শান্ত হও। আমি সব কিছু জানি, আর এই সব কিছু তোমার পরিবারকে সম্পূর্ণ করার জন্যই হচ্ছে। বাবার এই জবাব শুনে ধীরাজ আরও অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না যে তার পরিবারের ক্ষতির মাধ্যমে কিভাবে তার পরিবার উন্নত হতে পারে। বাবা, বাবা, আপনার কথা কিচ্ছু মাথায় ঠুকছে না। আপনি শুধু আমাকে এইটুকু বলে দিন, আমি আর আমার মা কালকে মৃত্যুর দণ্ড থেকে, মানে ফাঁসি থেকে কি করে বাঁচব? আর ওই যিনি তান্ত্রিক কঙ্কাল হয়ে রয়েছেন, আর ওই যে পাথরের মূর্তিতে থাকা লোকটা, আর ওই যে কথা বলছিল পাখিটা, আর ওই যে বানরটা, এদের সবারও কিরম অভিশাপ লেগে আছে। এনারা সবাই কি করে মুক্তি পাবেন? বলে দিন বাবা, বলে দিন। আমি এই সকলের মুক্তির পথ জানি বৎস, সব জানি। বাবা এক এক করে সব প্রাণীদের মুক্তির পথ বলতে থাকে। ধীরাজ এক মনে তা শুনতে থাকে। তার চেহারায় অদ্ভুত একটা চমক দেখা দেয়, যেন সে কোনো রাস্তা খুঁজে পেয়েছে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আসি। আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন বাবা, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। ধীরাজ বাবাকে বিদায় দিয়ে দেয় এবং গুহা থেকে বাইরে বেরিয়ে যায়। ধীরাজ তার কথা অনুসারে সেই পাখির কাছে যেতে লাগে সবার আগে। ধীরাজ তার কথা অনুসারে সেই পাখির কাছে যায় সর্বপ্রথম। সেই পাখি তখনও সেখানে ওপর নিচ করছিল। ধীরাজ, তুমি সত্যিই এসেছো। আমার পূর্ণ বিশ্বাস ছিল তুমি একদিন ঠিক আসবে। কত বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করছিলাম, তোমারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি এসে গেছি, আর এখন আমি আপনার মুক্তির পথও জানি। সত্যি? কিন্তু কি করে জানলে তুমি? ওই গাছের গোড়ায় কিছু হাড় পোতা আছে, সেটাকে আগুনে পোড়াতে হবে। ব্যাস, তাহলেই আপনি মুক্ত হয়ে যাবেন। দাঁড়ান, আমি করে দিচ্ছি। আমি এক্ষুনি মাটি খুঁড়ে হাড়গুলো বের করছি। ওই জায়গাটা খুঁড়তেই অনেকগুলো হাড় দেখতে পাই ধীরাজ। দাঁড়ান দাঁড়ান, এবার আমি এই হাড়গুলো জ্বালিয়ে দিই। ধীরাজ পাশে পড়ে থাকা সেই কাঠগুলো এক করে আগুন জ্বালায়। যখনই হাড়গুলো সে আগুনের মধ্যে দেয়, একটা অদ্ভুত আলয় চারিদিক ছেয়ে যায় এবং পাখির আকৃতি একটা মানুষে বদলে যায়। হঠাৎ সেখানে এক লোক দাঁড়িয়ে থাকে, যাকে দেখতে মনে হচ্ছিল যেন ধীরাজের সাথে তার কোনো সম্পর্ক আছে। ধীরাজ, ধীরাজ, তুমি আমাকে অভিশাপ থেকে মুক্তি দিয়ে দিয়েছ। তোমার অনেক অনেক ধন্যবাদ। তোমায় অনেক ধন্যবাদ। আরে ঠিক আছে, ঠিক আছে, এতে ধন্যবাদের কিছুই নেই। চলুন, এবার আমাদের আরও দুজনকে অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। আসুন আমার সাথে। এই কথা বলে ধীরাজ আর লোকটি সেই বানরের উদ্দেশ্যে হাঁটতে লাগল।
ধীরাজ এবং সেই মানুষটি ওই জায়গায় পৌঁছায় যেখানে সেই বানরটি বসেছিল, আর বানরটি ধীরাজকে দেখে বলতে লাগলো, ভাই, তুমি ফিরে এসেছো। আমার পুরো বিশ্বাস ছিল তুমি আসবেই। হ্যাঁ, সাধু বাবা আমাকে বলেছেন। দেখুন, এই জঙ্গলে প্রবেশ করার পূর্বে আমি এক আশ্চর্য পাথররূপে মানুষ দেখলাম। আপনাদের দুজনকে অভিশাপ থেকে মুক্তি দেওয়ার একটাই উপায়, চলুন আমার সাথে। ধীরাজ সেই বানরটাকে তাদের সাথে নিয়ে নেয় এবং তারা তিনজনে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে তারা সেই পাথরের মূর্তিটির সামনে পৌঁছে যায়, আর মূর্তিটা ধীরাজকে দেখে বলতে লাগলো, আরে তুমি আবার ফিরে এসছো? নিজের সাথে এগুলো কাদের নিয়ে এসছো? আমি আপনাদের দুজনের মুক্তির উপায় নিয়ে এসেছি। এই কথা বলে ধীরাজ সেই বানরটাকে পাথরের মূর্তির দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং দুজন দুজনকে স্পর্শ করে। তখন পাথরের মূর্তি এবং বানরটি সেই জায়গায় দুজন সামান্য মানুষ দাঁড়িয়েছিল, তাদের চেহারায় মুক্তির খুশি ছিল। চলুন, হাতে সময় নেই। সকাল হওয়ার পূর্বেই আমাদের জায়গা থেকে ওই খড়াটা বার করতে হবে। কিছুক্ষণ ঘোরার পর তারা সেখানে একটা মাটির ঘোড়া দেখতে পায়। চলুন তাড়াতাড়ি করুন, আমাদের রাজধানী পৌঁছাতে হবে। চলুন, এই ঘোড়াটা খুবই গুরুত্বপূর্ণ। চারজন মিলে তাড়াতাড়ি করে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। আর অন্যদিকে রাজকুমারীর অন্তিম সংস্কারের জন্য প্রস্তুতি নেওয়া হতে থাকে। আরেকদিকে ধীরাজের মাকে সবার সামনে দাঁড় করিয়ে রাখা হয়। তোর ছেলে তো একদম ভীতু রে। আরে ও তো পালিয়ে গেল, কিন্তু তোকে তোকে আমি ছাড়ব না। প্রথমে আমার সৈনিক তোকে ডান্ডা দিয়ে মেরে মেরে তোর জীবন নিয়ে নেবে, আর তারপরেই আমার কন্যার অন্তিম সংস্কার হবে। মহারাজ, আমার ছেলে নির্দোষ। চুপ, একটা শব্দেও যেন না হয়। আর তোর ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিয়েছে। তখনই হঠাৎ সেই চারজন ওখানে পৌঁছে যায়। আরে ধরো ওদের, ধরো ধরো। আরে ওকে ছেড়ো না, ধরো ওকে। এই হলো সেই ধোঁকাবাজ, ধরো ওকে। মহারাজ, মহারাজ দাঁড়ান, আমি আপনার রাজকুমারীকে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ মহারাজ, ফিরিয়ে আনতে পারি। এসব কি বাজে কথা বলছো তুমি? মহারাজ, আমার কাছে এক বিশেষ অমৃত আছে। এটা খেলেই যে কোনো মৃত ব্যক্তি আবার বেঁচে উঠতে পারে। শুধু একবার সুযোগ দিয়ে দিন মহারাজ, একবার। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু যদি তুই আমাকে আবার ঠকাস তো? না না না, আমি সত্যি কথা বলছি। না হলে আমি কেন ফিরে আসতাম? আমাদের রাজকুমারী একদম সুস্থ হয়ে যাবেন, আপনি নিশ্চিন্ত থাকুন। ধীরাজ সেই অমৃত রাজকুমারীর মুখে ধীরে ধীরে ঢেলে দিল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর রাজকুমারী হঠাৎ চোখ খুলল আর শ্বাস নিল। আমি কোথায়? আমার মেয়ে, আমার মেয়ে! আরে ও বেঁচে উঠেছে, ও বেঁচে উঠেছে, আমার মেয়ে! কিন্তু মহারাজ, রাজকুমারী এখন খুবই অসুস্থ। ওর খুব শীঘ্রই চিকিৎসার দরকার। যত তাড়াতাড়ি সম্ভব ওর চিকিৎসা করা উচিত। তো ঠিক আছে, রাজকুমারীকে বৈদ্যশালায় নিয়ে যাও। চলো, তাড়াতাড়ি করো। এরপর সৈনিকরা রাজকুমারীকে বৈদ্যশালায় নিয়ে যায়। আর তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। আমি তোমার মাকে মুক্তি দিলাম। তখনই মহামন্ত্রী এবং সেনাপতি একে অপরকে দেখে ঘাবড়ে যায়। মহামন্ত্রীজি, আমাদের সমস্ত যোজনা তো বিপন্ন হতে যায়। আরে রাজার কাছে যেন সত্যি কথাটা চলে না যায়। তখনই হঠাৎ করে মহামন্ত্রীর চোখ ধীরাজের সাথে আসা বাকি দুজনের উপর পড়ে। মহারাজ, মহারাজ, আরে দেখুন এই লোকগুলোকে। এই ধীরাজ কাদেরকে সাথে করে নিয়ে এসছে? আরে এরা তো... হ্যাঁ, একদম ঠিক মহারাজ। এরাই আপনার আগের মন্ত্রী, অর্থাৎ মহামন্ত্রী আর সেনাপতি, যারা আপনাকে ঠকিয়ে রাজ্যের গদি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল মহারাজ। হতে পারে এই সব কিছু ওদের ষড়যন্ত্র, আপনার গদি ছিনিয়ে নেওয়ার। হয়তো রাজকুমারী কিছু সময়ের জন্যই জীবিত, যাতে আপনার মন জয় করতে পারে, আর মন জয় করে নিয়ে আপনার গদি হাতিয়ে নেবে। আরও একটা ষড়যন্ত্র। মহারাজ, 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 আপনি আমার কথা শুনুন। মানে একবারের জন্য হলেও তো আমার কথা শুনুন আপনি। সৈনিক, এই সবাইকে এক্ষুনি মৃত্যুদণ্ড দাও। ব্যাস মহারাজ, ব্যাস। এবার আপনাকেও আমাদের কথা শুনতেই হবে। আমি হয়তো অতীতের কথা জানি না, কিন্তু একটা সত্যি আমি জানি। আপনার এই যে এই দুজন যারা আপনার কান ভরছে না, এই মহামন্ত্রী আর সেনাপতি মিলেই রাজকুমারীর হত্যা করেছিল।
তোর এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ মহারাজ, দেখুন কিভাবে কথা বলছে আপনার সাথে। এই ধীরাজ, বানাও বানাও, আরও গল্প বানাও। আরে এটা বল ভাই, তোমার কাছে কি প্রমাণ আছে কি আমরাই রাজকুমারীর হত্যা করেছি? বল। আরে গল্প বানাতে আনাতে যা ইচ্ছা বানিয়ে ফেলছো ভাই। প্রমাণ কি আছে ভাই, প্রমাণ? একদম সত্যি মহারাজ, এই ছেলেটা শুধু কল্পনাই করে যাচ্ছে, কোনো রকম কোনো প্রমাণ নেই ওর কাছে। তখনই ধীরাজের তৃতীয় বন্ধু সামনে এলো আর বলতে লাগলো, মহারাজ, প্রমাণ তো আমি এক্ষুনি দিতে পারি। আমার কাছে এই বিশেষ গোলক আছে, যেটা দ্বারা আমি যে কোনো কারোর ভবিষ্যৎ দেখাতে পারি। আপনি শুধু আদেশ দিন। ঠিক আছে, দেখো। তখনই তৃতীয় বন্ধুর গোলা থেকে একটা আলো বেরোলো এবং অতীত দেখাতে লাগলো। রাজকুমারীকে মেরে ফেলতেই হবে, তবেই এই রাজ্য আমাদের হবে সেনাপতি। হ্যাঁ, ঠিক বলছো, তবেই এই রাজ্য আমাদের হবে। গোলা থেকে অতীত দেখানোর বিদ্যা তো ধীরাজের বাবার ছিল। এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে মহারাজ, এটা মিথ্যে। তখনই রং বেরঙের কিরণের সঙ্গে সেই সাধু বাবা প্রকট হলেন। রাজা ধীরাজ সত্যি কথা বলছে। এই দুজনেই রাজকুমারীর হত্যা করেছিল, আর এখন এই দুজন রাজকুমারীর জীবন নিতে চায়। না না, এটা সত্যি নয়, একদম না। না না, এরম কিছুই না। তখনই রাজকুমারী সেখানে ফিরে আসে আর বলতে লাগলো, বাবা, ধীরাজ সত্যি কথা বলছে। মহামন্ত্রী এবং সেনাপতি মিলে আমাকে হত্যা করে এবং তারা সেই দোষ ধীরাজের ওপর দেয়। তো তোমরা দুজন মিলে আমার মেয়ের হত্যা করেছিলে? সৈনিক, এই দুজনকে কারাগারে নিয়ে গিয়ে ফেলে দাও, ওখানে নিয়ে যাও। সৈনিক দুজনকে নিয়ে কারাগারে নিয়ে যায়। ধীরাজের মাকেও মুক্ত করে দেওয়া হয়। তৃতীয় মানুষটিকে দেখে ধীরাজের মা অবাক হয়ে যায়। হ্যাঁ সুভদ্রা, আমি তোমার রমেশ। এত বছর বাদে আপনি কোথায় ছিলেন? হ্যাঁ বাবা, তাহলে আপনি কি আমার বাবা? বাবু, আমি তোমার বাবা হই। হ্যাঁ ধীরাজ, এটা তোমারই গল্প। বহু যুগ আগে তোমার পিতা এক মহান জাদুকর ছিলেন। উনি যে কোনো ব্যক্তির অতীত দেখতে পারতেন, কিন্তু সময়ের সাথে ওনার লোভ লালসা বেড়ে যায়। একদিন এক মাতা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে তোমার পিতার কাছে আসে। বাবাজি, আমার ছেলেকে সাপে কেটেছে, দয়া করে বাঁচিয়ে দিন। আরে কোন সাপে কেটেছে এটা জানাটা খুবই জরুরি। চিকিৎসার জন্য আমার ওর অতীত দেখতেই হবে। ধীরাজের পিতার চোখে লোভ দেখা দিতে থাকে। এটার জন্য এক স্বর্ণমুদ্রা লাগবে। বাবা, আমি একজন গরিব বিধবা, আমার কাছে এত পয়সা নেই। আমার বাচ্চাকে দয়া করে বাঁচিয়ে দিন। বিনা স্বর্ণমুদ্রায় তো আমি কিছুই বলতে পারবো না। বলো, কোথায় আছে স্বর্ণমুদ্রা? আনো, আমি এক্ষুনি সব কিছু বলে দিচ্ছি। বাবা, দয়া করবেন, আমার একমাত্র সন্তান, আপনি দয়া করে আমার সন্তানকে বাঁচিয়ে দিন। সেই মহিলার বাচ্চা তার কোলেই মারা যায়। সেদিন লোভের কাছে হেরে যায় এক ছোট বাচ্চার জীবন। বাচ্চার মা প্রচণ্ড রেগে যায়। হে সাধু, আজ তোর এত লোভ! এক বাচ্চার জীবন তুই নষ্ট করলি, কখনো শান্তি পাবি না। ওই সময় এক তেজ রশ্মি ছড়ায় এবং ধীরাজের বাবা সেখান থেকে উধাও হয়ে যায়। ওই সময় ধীরাজের মা বাপের বাড়ি গিয়েছিলেন। যখন আমি বাপের বাড়ি থেকে ফিরলাম, তোমায় কোথাও দেখতে পাইনি। তোমায় সারা জায়গায় আমি খুঁজি, কিন্তু কোথাও দেখতে পাই না। সেই মায়ের অভিশাপে তোমার পিতা এক পাখিতে পরিণত হয় আর ওখানেই বন্দী হয়ে যায়, যেখানে সেই মা তার বাচ্চাকে পুঁতে দিয়েছিল। এবার বুঝলে? ও, তো এই জন্য যেই আমি হাড়গুলো জ্বালিয়ে দিলাম, তো আমার পিতা মুক্ত হয়ে গেলেন। লোভ হলো বিনাশ, আর প্রায়শ্চিত্তের নতুন আরম্ভ। না না সাধু বাবা, লোভের বিনাশ এখনো হয়নি। এই দুজন আমার পূর্ব মহামন্ত্রী এবং সেনাপতি, যারা খুবই রহস্যের সাথে উদাও হয়ে গিয়েছিলেন। এই দুজন আমার মুখ্য সুরাহকর তান্ত্রিকের সাথে যুক্ত ছিল। এরা দুজন রাজার গদি হাতিয়ে নিতে চেয়েছিল। মহারাজ, যে কোনো ব্যক্তির দণ্ড ততটাই হওয়া উচিত যতটা তার অপরাধ ছিল। এটা সত্যি কি কারাবাসে বন্দী তান্ত্রিকের সাথে এরা দুজন মিলে আপনার রাজার গদি হাতিয়ে নিতে চেয়েছিল। কিন্তু এই দুজনে মন থেকে প্রজাদের কল্যাণই চেয়েছিল। এই দুজন প্রজাদেরকে আরও সমৃদ্ধ দেখতে চেয়েছিল।
সেই সময় আপনার পিতা রাজ সিংহাসনেই বসেছিলেন আর রাজ্যের ভার সঠিকভাবে সামলাতে পারছিলেন না। আমরা আপনার পিতাকে সহজেই মেরে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা শুধু রাজ্যের কল্যাণ চেয়েছিলাম। আর এদের করা পাপের সাজা এরা কিন্তু পেয়ে গেছে। রাজাতান্ত্রিক 20 বছর ধরে কারাগারে একটা কঙ্কালের মধ্যে বন্দী আছে। একটি রাক্ষসের রূপে বন্দী ছিল। যখন আমি তান্ত্রিককে অভিশাপ দিয়েছিলাম তখন মহামন্ত্রী আর সেনাপতি পালিয়ে গিয়েছিলেন। আর কিছু সময় পর তারা জানতে পারলেন কি আমি যে জায়গায় তপস্যা করছি সেখানে মাটির নিচে অমৃত পুঁতে রাখা আছে। তো সে তার তান্ত্রিক বন্ধুদেরকে মুক্তি দিতে চেয়েছিলেন ওই অমৃতর সাহায্যে। উনি আমাকে বলেছিলেন কি এই অমৃত আমাদের দিয়ে দিন। আমিও বলে দিয়েছিলাম কি আমি এখান থেকে উঠে যাব না। তখন সেনাপতি আমার উপরে আঘাত করতে চেয়েছিল, আর তখন আমি রেগে গিয়ে ওই সেনাপতিকে এক বানরের রূপে বদলে দিয়েছিলাম, আর ওই মহামন্ত্রীকে আমি এক পাথরের মূর্তিতে বদলে দিয়েছিলাম, আর আমি তার সেখানেই স্থাপন করেছিলাম যেখানে অমৃত ছিল। আচ্ছা, তো ওই জন্যই আমি সেই বানরের রূপে বদলে যাওয়া সেনাপতি আর পাথরে পরিণত হওয়া মহামন্ত্রীর ওপরে যখন ফেললাম তখন দুজনেই অভিশাপ মুক্ত হয়ে গেল। ওহো হো হো, ঠিক আছে, যা হওয়ার তা হয়েই গেছে। চলুন আমরা তান্ত্রিককেও মুক্তি দিয়ে দিই। সবাই তান্ত্রিকের কাছে পৌঁছায় এবং তার গায়ে অমৃত ঢালার সঙ্গে সঙ্গে সে ঠিক হয়ে যায়। বাহ পুত্র, বাহ! তোমার এই কার্যের জন্য আমরা সবাই মুক্তি পেলাম। খুব ভালো, সাবাস! তার মানে সবকিছু একে অপরের সাথে জুড়ে ছিল। কখনো কখনো অভিশাপও বরদান হয়ে যায়। এরা সকলেই তার অপরাধের প্রায়শ্চিত্ত করে নিয়েছে। এরমই হোক সাধু বাবা, এরমই হোক। আমার কন্যার জীবন তো শুধু ধীরাজের জন্যই বেঁচে গেল। আমি চাই কি আমার কন্যার বিবাহ ধীরাজের সাথেই হোক। এই শুনে রাজকুমারী লজ্জা পেয়ে যায়। আর বিবাহের পরে ধীরাজ এই রাজ্যের নতুন মহারাজা হবে। আমি প্রজাদের সেবা আর রাজ্যের কল্যাণের জন্য সর্বদা প্রস্তুত থাকব। বন্ধুরা, যদি আপনাদের আমাদের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা ক্লিক, একটা সাবস্ক্রাইব আমাদের ক্রিয়েটিভিটিকে আরও এগিয়ে নিয়ে যাবে।